বুর্জ আল আরাফ, বুর্জ খালিফা, দ্য দুবাই মল, পাম আইল্যান্ড, দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, দুবাই ফ্রেম, এগুলো দুবাইয়ের এমন কিছু জিনিস যেগুলো দুবাইকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। আর এই কারণে প্রতি বছরে প্রায় 150 কোটিরও বেশি মানুষ দুবাইতে আকৃষ্ট হয় এবং দুবাইতে ঘুরতে যায়। যারা অর্থ, ভাগ্য এবং ধন সম্পদকে ভালোবাসে তাদের জন্য দুবাই একটি স্বর্গ। আপনি যদি দুবাই যান তাহলে আপনি এটা দেখে অবাক হবেন যে কিভাবে বালু এবং সমুদ্রের মাঝে গড়ে উঠল এই সুবিশাল শহর, কিভাবে তারা ইম্পসিবল বিষয়টিকে পসিবল করে দেখিয়ে দিল এবং বানিয়ে ফেললো এক লাক্সারিয়াস সিটি, যেখানে মাইলের পর মাইল ছিল মরুভূমি, ফাঁকা জমি, এগুলো ছাড়া কিছুই দেখা যেত না। কিন্তু কিছু বছরের মধ্যে এমন কিছু হয়ে গেল যেটা পুরো দুবাইয়ের মরুভূমির মানচিত্রই বদলে ফেললো। আজ এই মরুভূমি দেখতে এমন হয়ে গেল, বিশ্বাস হচ্ছে না তাই না? এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে হলো এমনটা? এমন একটা দেশ যাদের নিজেদের দুবেলা খাবার খাওয়ার মতো টাকা ছিল না, কিন্তু আজ এই দেশে গরিব মানুষরা পা রাখতে পারে না। আজকে কথা বলবো দুবাই এবং তার গভীর রহস্য নিয়ে। দুবাইয়ের নাম শুনলে আমাদের মাথায় আসে শুধু বড় বড় অট্টালিকা আর লাক্সারিয়াস গাড়ির কথা, কিন্তু কিছু বছর আগেও এখানে এমন কিছুই ছিল না। বিল্ডিং এটা তো অনেক দূরের কথা, দুবাইয়ে হাঁটার মতো রাস্তাও ছিল না। এমনকি দুবাইয়ের মানুষ তাদের মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ করতে পারত না। এখন আমি যেটা বলবো সেটা শুনে হয়তো আপনাদের অদ্ভুত লাগতে পারে। আপনি কি জানেন দুবাই আগে জেলেদের দেশ ছিল? আসলে এখানকার মানুষরা এক সময় মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি এমন হলো যেটার জন্য দুবাইয়ের ভাগ্য এতটা বদলে গেল? তাহলে চলুন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। শেখ রাশেদ আল সায়েদ বিন মাকতুব। ওনার জন্য আজ দুবাই এতটা উন্নয়নশীল হতে পেরেছে, এত দূর আসতে পেরেছে। শেখ রাশেদ একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সারা বিশ্বে দুবাইয়ের পতাকা তুলতে হলে তাকে আগে তার শহরের নিয়ন্ত্রণ নিতে হবে। আর এমনটাই হয়েছে 1958 সালে, যখন শেখ রাশেদের হাতে দুবাইয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। তখন তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যা দুবাইকে আজকের এই আধুনিক শহরে পরিণত করেছে। তিনি তার পরিবার এবং শেখদের কাছ থেকে দুবাইয়ের লোকেশন ব্যবস্থা তিনি খুব ভালোভাবেই জানতেন। তিনি জানতেন তিনি এটিকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং তিনি তাই করেন। প্রথমত তিনি দুবাই ক্রিক, যেখানে সব জাহাজ এসে থামে, সেটাকে আপগ্রেড করা শুরু করেন যাতে করে ভবিষ্যতে বড় জাহাজগুলো এসে এখানে থামতে পারে। এবং তিনি সেই সময় অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেন। উনি ওনার সমস্ত টাকা পয়সা এই প্রজেক্টের পিছনে লাগিয়ে দেন এবং যখন তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় তখন সে টাকা ঋণ করে এই প্রজেক্ট চালিয়ে যান। কেবল শুধুমাত্র সময়ই জানতো সামনে দুবাইয়ের সাথে কি ঘটতে চলেছে। এই পরিস্থিতিতে এসে দুবাইয়ের হাতে শুধুমাত্র দুটা রাস্তায় খোলা ছিল, হয়তো দুবাই অনেক সামনের দিকে এগিয়ে যাবে, না হয় এখানেই দুবাইয়ের খেলা পুরোপুরি শেষ। খুশির খবর এই যে শেখের এই প্রজেক্ট অনেক সাকসেসফুল হয়েছিল এবং বড় বড় জাহাজ এসে এখানে থামতে শুরু করে। আর এখান থেকে দুবাইয়ের সফলতার কাহিনী শুরু হয় এবং তাদের আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। দেখে মনে হচ্ছিল শেখ রাশেদের অধীনে দুবাই যেন এক নতুন প্রাণ ফিরে পেল। তবে ভাগ্য দুবাইয়ের পক্ষে ছিল এবং সে সময় শেখ তেলের খনির খুঁজো পেয়ে যায় এবং এটি ছিল শেখের জন্য প্লাস পয়েন্ট। শেখের মনোবলকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে এটি, আর এই শহরের সাফল্য বাড়তে থাকে খুব দ্রুত। আর এখানেই শেখ অনেক বড় একটা চাল চালেন। তিনি তেলের সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন অবকাঠামো উন্নয়নে। তিনি আলাদা আলাদা দেশ থেকে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, লেবার্সদের নিয়ে আসেন এবং দুবাইয়ের মানচিত্রই চেঞ্জ করে দেন। দুবাইয়ে এখন সবকিছু পাওয়া যায় যা আগে কখনো পাওয়া যায়নি। দুবাইয়ের শাসকদের প্রতি দুবাইয়ের মানুষেরও অনেক আস্থা ছিল। হাজার বছর ধরে যে স্বপ্ন তারা দেখছিল তা তখন কাছাকাছি চলে এসেছে। কিন্তু তারপর 1990 সালে ঘটে এক মর্মান্তিক ঘটনা। শেখ রাশেদ এই পৃথিবী ছেড়ে চলে যান। তাহলে এখন কে দেখবে এই দুবাইকে? কে পূরণ করবে এই অপূর্ণ স্বপ্ন? দুবাইকে তাহলে আবার আগের মতো মরুভূমিতে পরিণত হতে চলেছে, নাকি ঈশ্বর একজন মসিহ পাঠাতে চলেছেন? তবে খুশির খবর এই যে শেখের সন্তান ছিল। পিতার মৃত্যুর পর সমগ্র রাজ্যে শাসনভার গ্রহণ করেন শেখ রাশেদের পুত্র মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুব। আর পিতার মতো তার চোখেও ছিল এই একই স্বপ্ন এবং তিনিও তার শহরটিকে অনেক বড় করতে চেয়েছিলেন। বাবার মতো সেও তার সবকিছু দিতে প্রস্তুত ছিলেন, তার দেশের মানুষের জন্য, তার দেশের জন্য। আমরা যে আজকে এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর রাস্তা, এত অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু দেখতে পাচ্ছি শুধুমাত্র শেখদের এই দুঃসাহসিকতার কারণে, তাদের এই বড় বড় রিস্ক, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার কারণে।
তবে একটি প্রশ্ন সবসময় উঠে আসে যে দুবাইয়ের কাছে এত পরিমাণ তেল থাকা সত্ত্বেও তারা কেন বিল্ডিং প্রজেক্টে এত বিনিয়োগ করে। আসলে দুবাইতে খুব কম তেল পাওয়া যায়, সেই তুলনায় সৌদি আরবের তেলের মজুদ 30 গুণ বেশি। এই তেলের সমস্যার কথা শেখ মুহাম্মদের বাবা শেখ রাশেদও তুলে ধরেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, উই হ্যাভ এ ব্যাড নিউজ টু শেয়ার অ্যান্ড গুড নিউজ অলসো। ব্যাড নিউজ এটাই যে দুবাইয়ের অয়েল রিজার্ভ খুবই কম। দুবাই এখন একটি নতুন ধারায় যেতে চলেছে। পারিবারিক দূরদর্শিক চিন্তা ভাবনার বদলতে তারা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে কেবল শুধুমাত্র তেলের উপর অর্থনীতি চালানো মোটেও সম্ভব নয়, এবং সে কারণে তারা পর্যটক ব্যবসায় অনেক আগেই প্রবেশ করেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে দুবাইয়ের এই সফলতার পিছনে তেলের অবদান শুধুমাত্র 1%। শেখ মুহাম্মদ ঠিক করে নিয়েছিলেন যে এমন কিছু করব যেটা কেবল পুরো বিশ্বে একটাই থাকবে, না হয় সবার উপরে থাকবে। যেমন ইমিরেটস, দ্য দুবাই মল, বুজ খালিফা, পাম জুমেরা, বুজ আলাম, আরো না জানি কত কিছু আছে। যেটার শুরু শেখ রাশেদ করেছিল, আজ মনে হচ্ছে সেটা পূরণ হয়েছে। দুবাই 26 হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মানুষ এখানে বসবাস করে, বিজনেস করে, ভালো জীবনযাপন করে। দুবাইয়ের সবাই কি সত্যি সুখী? জীবন সত্যি কি এখানে এতটা ভালো? আমরা সাধারণত যেটি দেখি, সাধারণভাবে সবাই যেটি দেখি, যা আমাদের সবার চোখের সামনে, যার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু একই সাথে এটির আরেকটি দিক রয়েছে যা সবাই অনুভব করি, কিন্তু এটি সম্পর্কে জানেন না। দুবাইয়ের এমন একটি সাইট রয়েছে, এমন একটি অন্ধকার দিক রয়েছে যা আপনি জানেন না। দুবাইয়ের শো কালচারের পিছনে, ওদের রিচ লাইফস্টাইলের পিছনে, ওদের নাইট লাইফের পিছনে এমন কিছু সত্যি লুকিয়ে আছে যা ওরা সব সময় আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে, আর সেটি হলো কনজেস্টেন্ট লেবার স্ক্যাম। ফেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফোর্স প্রস্টিটিউশন, যেটি কিনা অলরেডি মিডিয়া থেকে তারা লুকিয়ে রাখে, এবং ভুলবশত কিছু বের হয়ে গেলেও সেটি তারা দামাচাপা দিয়ে দেয়। এখানে কিছু বিলাসবহুল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণের জন্য অবৈধভাবে শ্রমিকদের আটক করা হয়। দুবাইতে একটি ল রয়েছে যেটা আপনি জানেন না হয়তো। একজন কর্মচারীর, একজন শ্রমিকের সম্পূর্ণ কন্ট্রোল তার নিয়োগদাতার হাতে। তার মানে এখানে কাজ করতে আসা প্রতিটি মানুষই এখন এখানকার কনস্ট্রাকশন কোম্পানির কৃতদাস। কৃতদাস শব্দটা শুনে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। এই ওয়ার্কার্সদের 50 ডিগ্রি তাপমাত্রায় 16 ঘন্টা কাজ করতে হয়। তাদের রাখা হয় একটি যানজটপূর্ণ ক্যাম্পে, যেখানে জীবনযাত্রা খুবই খারাপ। খাওয়ার মতো খাবার নেই, পান করার জন্য দেওয়া হয় ট্রিটেড সোয়াগ ওয়াটার। এই ওয়ার্কার্সদের জীবন সত্যি খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। সবকিছু শুনে আপনার কাছে মনে হতে পারে যে এই মানুষগুলো কেন এখানে পড়ে আছে, এখান থেকে পালিয়ে চলে আসছে না কেন? কিন্তু সত্যি এটাই যে তারা কখনো এখান থেকে পালাতে পারবে না, কারণ কনস্ট্রাকশন কোম্পানিগুলো ওয়ার্কার্সরা কাজে ঢোকার সময় ওদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয়, এবং সেই মানুষটি চাইলেও ভবিষ্যতে দুবাইয়ে আর চাকরি করতে পারবে না। আর এটাই হলো দুবাইয়ের বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েল ফেস অফ দুবাই। মানুষদের বন্দি করে ইল্লিগাল ভাবে রেখে তাদের দিয়ে কাজ করানো হয়। আর আপনি যদি মনে করেন দুবাইয়ের কাহিনী এখানেই শেষ, তাহলে বন্ধু, আপনি এখনো ঘুমের মধ্যে আছেন। এটা তো সবেমাত্র শুরু। এখন আমি আপনাকে যেগুলো বলবো সেগুলো শুনে আপনি আরো অবাক হবেন। দুবাই দেখতে যতটাই মডার্ন হোক না কেন, কিন্তু তাদের রোডের ব্যবস্থা এখনো আগের মেন্টালিটি হিসেবে চলে। দুবাইতে ফিমেলদের সেফটি একদমই নেই। এটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে 2018 সালে রুলার্সের মেয়ে প্রিন্সেস লাতিফা দুবাই থেকে পালিয়ে উমেনের রাস্তা দিয়ে গোয়া পৌঁছেছিল, এবং সেখানে গিয়ে তিনি সবকিছু বলেছিলেন যে দুবাইয়ে তার জীবন কতটা বিপদের মধ্যে ছিল তার পিতার জন্য। শুধু এটাই নয়, 2019 সালে দুবাইয়ের শেখের বিবি প্রিন্সেস হায়া বিনতে আল হুসেন তার 2 মেয়েকে নিয়ে দুবাই থেকে চলে যান। যেখানে দুবাইয়ের প্রিন্সেসরাই সেফ না, সেখানে সাধারণ মানুষ কতটা সেফ সেটা বলার প্রয়োজন মনে করছি না। দুবাইয়ের এমন অনেক ঘটনা আছে যেগুলো স্পষ্ট বলে দিচ্ছে যে দুবাইয়ে ফিমেলদের সেফটি নেই বললেই চলে। আর এখানে ফিজিক্যাল অ্যাবিউজ এগেনস্ট উমেন খুবই কমন। এখন আপনি বলতে পারেন এই প্রবলেম তো সব কান্ট্রিতেই আছে, এমন কোন দেশ আছে যেখানে এই সমস্যা হচ্ছে না? দুবাই তো শুধুমাত্র একটি সিটি। এখন আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং চিন্তা করতে হবে দুবাই যে প্রবলেম ফেস করতেছে এটি হিউম্যানিটির উপর এক প্রশ্ন ছুড়ে দেয়। হিউম্যানিটি কি এতটাই নিচে নেমে গেছে যে টাকা পয়সা এবং লাক্সারিয়াস লাইফ, আরাম আয়েশ, এটার আগে একজন মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? মানুষের জীবনের মূল্য কি এতটাই কম? দুবাইয়ের এই সমস্যার সমাধান কি হতে পারে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। দুবাই নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাকে জানিয়েছি, আপনি কি সেই বিষয়গুলো আগে থেকে জানতেন? আর নতুন কি জানতে পারলেন? ভিডিওতে কোন বিষয়টি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলি আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।